প্রিয় দর্শক, আশিয়ান সিটি নিবেদিত দেশ টিভির বিশেষ আয়োজন আপনার ব্যালটে নিয়ে আজ আমরা হাজির হয়েছি দক্ষিণের জনপদ বরিশালে। এই বিশেষ আয়োজনে আজ আমরা শুনব সাধারণ মানুষের প্রত্যাশা, প্রার্থীদের প্রতিশ্রুতির কথা। এই পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি, জুনায়েদ আল হাবিব। প্রতিশ্রুতি আর বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে আজ প্রার্থীরা মুখোমুখি হবেন সাধারণ মানুষদের, যেখানে প্রশ্ন করবেন আপনি, শুনবেন আপনি, কাঠগড়ায় দাঁড় করাবেন প্রার্থীদের। আজ আমাদের সঙ্গে অতিথি হয়ে যুক্ত হয়েছেন বরিশালের বিশিষ্টজন এবং বিভিন্ন দল মনোনীত প্রার্থীরা। শুরুতেই আমি তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আমার ডান পাশে রয়েছেন বরিশালের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। জনাব আবু নাসের, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। তার পাশেই রয়েছেন বরিশালের আরেক প্রতিবাদী কণ্ঠস্বর। আমরা প্রায়ই দেখি যে বরিশালের বিভিন্ন সমস্যার তিনি সবসময় জনগণের পাশে দাঁড়িয়ে যান। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মনোনীত বরিশাল 6 আসনের, বরিশাল 5 আসনের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী। আমার বাম পাশে রয়েছেন বরিশাল 3 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থী এবং দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম। মাওলানা সিরাজুল ইসলাম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ঠিক তার পাশেই রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত বরিশাল 5 আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, আপনাকে স্বাগত। এবং সেই সঙ্গে রয়েছেন বরিশালের সাধারণ মানুষ, যারা আসলে আজকে কথা বলবেন এবং প্রার্থীদের প্রশ্ন করবেন। তো আমরা আলোচনা যাওয়ার আগে বরিশালের সমস্যার সম্ভাবনা নিয়ে আমাদের তৈরি করা একটি প্রতিবেদন দেখে আসবো। কীর্তনখোলার রূপালী জল ছুঁয়ে গড়ে ওঠা প্রাচ্যের ভ্যানিস খ্যাত জনপদ বরিশাল। সভ্যতার চাকচিক্য যখন আকাশ ছুঁই ছুঁই, তখন উপকূলীয় এ জনপদের কয়েকটি উপজেলার যোগাযোগের একমাত্র ভরসা নৌপথ। স্বাধীনতার 54 বছরে বরিশালের প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসেব কষলে আজও ভারী হয় দীর্ঘশ্বাস। প্রায় অর্ধ শতাব্দী আগে নির্মিত দীর্ঘ বেড়িবাঁধ এখন জরাজীর্ণ কঙ্কাল। জোয়ারের নোনা জল ভাসিয়ে নেয় এখানকার মানুষের স্বপ্ন। রয়েছে সুপেয় পানির সংকট। বলক চাইলাম তা আমরা তো শেষ হয়ে গেছি। করস্তান কিছু নাই, আমাকে সবই নদীতে আমাকে লয়ে গেছে। সরকার আমাদের রক্ষা করুক, যেন বাঙ্গন থেকে আমাদেরই করুক। ধান, নদী, খাল, এই তিনি বরিশাল। এমন চিরচেনা ঐতিহ্য এখন কেবলই স্মৃতির পাতায় ধুলো জমা ইতিহাস। খালগুলো মৃতপ্রায়, বর্ষা এলেই বরিশাল শহর রূপ নেয় জলাবদ্ধতার নরকে। বরিশালে আমাদের 23টা খাল আছে। এই খালগুলির ম্যাক্সিমাম খালগুলি দখল হয়ে যাচ্ছে, আর এই দখল হয়ে যাওয়ার কারণে ড্রেনিং ব্যবস্থাটা সঠিকভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে না। বরিশাল থেকে যাওয়ার এখন 4 লেন রাস্তাটা হয়ে গেলে বরিশাল আর্থসামাজিক উন্নয়ন হবে। চাকরি না পেয়ে আমরা ঢাকামুখী হচ্ছি বা শহর থেকে আরো বিভিন্ন জায়গায় চলে যাচ্ছি। শিল্পায়নে পিছিয়ে থাকায় দারিদ্র্যের হার এখানে সবচেয়ে উদ্বেগজনক। বিশ্লেষকদের মতে ভোলা থেকে পাইপলাইনের গ্যাস সরবরাহ নিশ্চিত করা গেলে পাল্টে যেতে পারে চেনা দৃশ্যপট। বরিশালে কোনো গ্যাস না থাকার কারণে যে আমরা দীর্ঘদিন ধরে দাবি তুলছি যে ভোলার গ্যাস বরিশাল বিভাগের সমস্ত অঞ্চলে সরবরাহ করে একটি এই অঞ্চলকে আসলে শিল্প অঞ্চল হিসেবে গড়ে তোলার যে উদ্যোগ গ্রহণ করা উচিত ছিল, যেটা এ যাবৎকালে হয়নি। বরিশাল ভোলার যে নদী, সেই নদীতে আসলে এখানে একটা সেতু নির্মাণ অপরিহার্য। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে এখন বরিশালে বইছে নির্বাচনী হাওয়া। এবার মাটি মানুষকে ভালোবেসে উন্নয়নের স্থায়ী রূপ দিতে পারবেন এমন যোগ্য কাণ্ডারি খুঁজছেন ভোটাররা। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও বিভিন্ন কৌশলে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এই অনলাইনের জমানাতে এসে গত 200 বছর আগের মতো উঠান বৈঠক করে প্রার্থীদের এই কাগজ দেখা, সেটা দেখা, যাচাই বাছাই করা, এটা আসলে খুব বান্দাদের আমলের এবং এগুলো পরিবর্তন হওয়া দরকার আর কি। আপনারা সাংবাদিকদের মাধ্যমেও আমি দোয়া চাচ্ছি আমার জন্য এবং আমার নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। তো আমার মনে হয় যে জনগণ সিদ্ধান্ত নিতে গেলে এই বিকল্পটাকে খুঁজে নেবে, আর সেখানে লিফলেট তো আছে, আশা করি এটার মধ্যে দিয়ে কাভার হয়ে যাবে। তারপরে ব্যানার থাকবে। সিটি কর্পোরেশন 10টি উপজেলা, 6টি পৌরসভা নিয়ে গঠিত 6টি সংসদীয় আসনে মোট ভোটার 22,84,978 জন। প্রতিশ্রুতি আর আশ্বাসের স্রোতে বহুবার ভেসেছে নদীবেষ্টিত এই জনপদের মানুষ। তবে এবার আর নয়। কর্মসংস্থান, শিল্পায়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আর জলাবদ্ধতা নিরসন, এই প্রশ্নগুলোর জবাব এবার নির্ধারণ করবে ভোটারদের ভোটের সিদ্ধান্ত। তাই একাধিক প্রার্থী মাঠে থাকলেও ভোটাররা বলছেন প্রার্থীর যোগ্যতা এবং সততাই হবে তাদের ব্যালটের শেষ ঠিকানা। বরিশাল থেকে জুনায়েদ আল হাবিব, দেশ টিভি।
আমরা দেখছিলাম প্রতিবেদনটি, যেখানে আসলে সাধারণ মানুষ তাদের সমস্যার সম্ভাবনার কথা বলছেন। বিশেষ করে এখানকার সবচেয়ে বড় যে সমস্যাটি আমাদের চোখে পড়েছে, সাধারণ মানুষ যেমনটি বলছিলেন যে বেকারত্বের একটি বড় ধরনের সমস্যা, মাদকের সমস্যা রয়েছে, একই সঙ্গে রয়েছে এই শহরে জলাবদ্ধতা নিয়েও কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন। নদী ভাঙ্গনের সমস্যা বরিশালবাসীর জন্য আসলে নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে তারা আসলে দীর্ঘদিন এই হতাশা, বঞ্চনা এবং এক ধরনের যন্ত্রণার মধ্য দিয়ে তাদের জীবন পার করছেন। তো তাদের কথা যেমন শুনছিলাম, আজ আমাদের এখানেও কিন্তু বরিশালের সম্মানিত ভোটার যারা রয়েছেন তারাও এখানে উপস্থিত হয়েছেন, এবং আমরা প্রার্থীদের সাথে আলোচনার পূর্বে আসলে সাধারণ ভোটার যারা রয়েছেন তাদের মুখোমুখি হতে চাই, তাদের কাছে জানতে চাই তাদের প্রত্যাশার কথা, এবং একই সঙ্গে যদি তারা এখানে তাদের প্রার্থীরা রয়েছেন, প্রার্থীদেরকে যদি তারা কোনো প্রশ্ন করতে চান তাহলে সেই প্রশ্নটিও কিন্তু তারা করতে পারেন। শুরুতেই আসলে আমি একজন সম্মানিত ভোটার, একজন প্রবীণ ভোটারের কাছে যেতে চাই, তার প্রত্যাশা জানতে চাই, এবং একই সঙ্গে যদি কোনো প্রশ্ন থাকে প্রার্থীদের কাছে সেটি করতে পারবেন খুবই সংক্ষেপে 30 সেকেন্ডের মধ্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রশ্ন নয়, আমি আশ্বাস এবং পরিকল্পনা জানতে চাই। আমরা বিগত দিনে দেখেছি ক্ষমতাসীন দলের ছত্র ছায়ায় একদল কর্মী সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখল এবং ওই দলের সুনাম ক্ষুণ্ণ করার জন্য সকল অপকর্ম করে। এইগুলি প্রতিরোধে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের যে দলকে কবুল করবেন, এগুলি প্রতিরোধে আপনাদের দলের ভূমিকা কি থাকবে, এই আশ্বাস আমি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তিনি আসলে যেমনটা বলছিলেন যে সন্ত্রাস, চাঁদাবাজ এই ধরনের আসলে সমস্যা আমাদের দীর্ঘদিনের সমস্যা। তো আগামীতে যারা ক্ষমতায় আসবেন, বিশেষ করে 24 পরবর্তী যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেই বাংলাদেশে যাতে আসলে এই ধরনের সমস্যা থেকে সাধারণ মানুষ মুক্তি পায়, সে বিষয়টি কিন্তু তিনি প্রার্থীদের কাছে প্রত্যাশা করেছেন। আমরা আশা করব প্রার্থীরা তাদের সেই ভাবনার কথা জানাবেন। আমি একজন তরুণ ভোটারদের সঙ্গে কথা বলতে চাই, আসলে যেহেতু তিনি তরুণ, তার ভাবনাটা কি এবং আসলে তিনি কি প্রত্যাশা করেন, বা প্রার্থীদের কাছে তার কোনো প্রশ্ন থাকলে তিনি বলতে পারেন। আগামী নতুন বাংলাদেশে আমরা আসলে যে সরকারকে ক্ষমতায় দেখি না কেন, যারাই আসবে আসলে তরুণদের জন্য তারা আসলে কি করতে চায়, এটা হচ্ছে আমার প্রশ্ন। অসংখ্য ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে বর্তমানে আসলে সর্বশেষ যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, আমরা সেখানে জানতে পেরেছি প্রায় 2 কোটি নতুন ভোটার রয়েছে, অর্থাৎ বিশাল একটা জনগোষ্ঠী কিন্তু নতুন ভোটার, তরুণ ভোটার। এই তরুণরা জানতে চেয়েছেন যে যারাই নির্বাচিত হয়ে আসবেন তারা আসলে কি করবেন এই বরিশালবাসীর জন্য। একজন নারী আসলে ভোটারের সঙ্গে কথা বলতে চাই, তার প্রত্যাশা এবং বরিশালের নারীদের কি ধরনের সমস্যা আছে আপনি যদি সংক্ষেপে একটু বলেন। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে বরিশালের সাধারণ একজন জনগণ। আমার চিন্তা ভাবনা হচ্ছে বরিশালে একাধিক জনগণ বা নারী যারা আছে তারা পড়াশোনা শেষ করে ঢাকাতে চাকরির জন্য যায়। বরিশালে তেমন গার্মেন্টস বা চাকরির ব্যবস্থা, শিল্প কারখানা, চাকরির ভালো ব্যবস্থা নেই। তো আমি তাদের কাছে একটাই বক্তব্য রাখবো যে তারা যদি আল্লাহর রহমতে একটা অবস্থানে যায় তাহলে আমাদের নারীদের জন্য কি পরিকল্পনা রাখছে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসলে শুনছিলেন প্রিয় দর্শক আপনারা যে এখানে আসলে নারীদের জন্য তারা বলছেন যে শিল্প, আমরা যেটা আগেই বলেছিলাম যে বরিশালে অপার সম্ভাবনা থাকার পরও শিল্পায়নে কিন্তু পিছিয়ে রয়েছে দেশটি। আমরা জানি যে বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে নদী কেন্দ্রিক যে শহরগুলো গড়ে উঠেছে, সেখানে অপার শিল্পের সম্ভাবনা রয়েছে, পর্যটনের সম্ভাবনা রয়েছে। সেদিক থেকে আমরা বরাবরই দেখছি গত স্বাধীনতার 54 বছরেও কিন্তু বরিশালে সেইভাবে গড়ে উঠতে পারেনি। এটা আসলে জাতির জন্য এক ধরনের হতাশাজনক বা দুর্ভাগ্যজনক বলেই আমরা মনে করছি বা সাধারণ মানুষ মনে করছেন। যেই প্রশ্নগুলো আসছে সেগুলো নিয়ে আমরা সরাসরি এখন প্রার্থীদের কাছে চলে যাব, তাদের কাছে জানতে চাইবো যে আসলে আগামী নির্বাচনে তারা নির্বাচিত হলে কি করবেন। একটু আসলে যাওয়ার আগে বলে রাখি, যেহেতু আমাদের সময়ের সীমাবদ্ধতা রয়েছে, আমরা এই পর্বের প্রত্যেক প্রার্থীকে আসলে 2 মিনিট করে সময় দিতে চাই। আমরা আশা করবো যে আসলে ভূমিকা না টেনে আমরা মূল বিষয়ে কথা বলতে চাই। জনাব প্রথমে যেতে চাই বিএনপির প্রতিনিধি হয়ে যিনি এখানে এসেছেন, জনাব আবু নাসের রহমতুল্লাহ, তার কাছে জানতে চাই সাধারণ মানুষ যে প্রত্যাশা আপনাদের কাছে করেছেন সেটি নিয়ে আপনাদের আগামীর ভাবনাটা কি। মূলত এই দেশের দীর্ঘদিন যাবৎ মানুষের যে প্রত্যাশা, বিশেষ করে তরুণ সমাজের যে প্রশ্ন যে তরুণদের জন্য কি করা হবে, এবং নারীদের যে প্রশ্ন নারীদের জন্য কি করা হবে, আসলে আমরা পরিকল্পনার অভাবেই কিন্তু দীর্ঘদিন যাবৎ পিছিয়ে ছিলাম। আর একজন ভাই যেটা প্রশ্ন করেছেন যে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, এই সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি হচ্ছে আমাদের মূল ক্যান্সার আমাদের সমাজের। আগামী দিনে যারাই রাষ্ট্র ক্ষমতায় যাবে, বিশেষ করে আমি আমার দলের কথা বলতে পারি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব খুব শক্তভাবেই বলেছেন যে আগামী দিনের বাংলাদেশ হবে সন্ত্রাস, চাঁদাবাজ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ। সন্ত্রাস, চাঁদাবাজ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি আমরা করতে পারি, তাহলে যে 31 দফার আলোকে যে পরিকল্পনা পেশ করা হয়েছে, সেই পরিকল্পনার আলোকে আমাদেরকে কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে।
কর্মসংস্থানের কোনো বিকল্প নেই এবং ঢাকামুখী কর্মসংস্থান নয়, স্থানীয় বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে কর্মসংস্থান তৈরি করতে হবে এবং সেক্ষেত্রে আমাদের যে 31 দফার যে কর্মসূচি, সেই কর্মসূচির আলোকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে এই স্থানীয় পর্যায়ে শিল্প কলকারখানাগুলো বৃদ্ধি করে তরুণ সমাজের আমরা এই অতীতও দেখেছি, তো এবার আসলে ব্যতিক্রম কি আছে যে মানুষ আপনাদের উপর ভরসা করবে? এবারের প্রতিশ্রুতিটা এই কারণে হবে যে এবারে দেখবেন যে আপনার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে ছাত্র জনতা, বিশেষ করে আপনি যে নতুন ভোটার বলেছেন, সেই ভোটারদের যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়াটাকে সবাইকে মাথায় রাখতে হবে। যদি কেউ সেই চাওয়া পাওয়া মাথায় না রাখে তাহলে তাদের জন্য আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাওয়াও সমস্যা হবে এবং তারা কিন্তু জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হবে। অতএব মানুষের চাওয়াটা বাস্তবায়ন করার জন্যই জনাব তারেক রহমান সাহেব এবার সবচেয়ে বেশি উনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং তার যে দৃঢ় অবস্থান, দৃঢ় বক্তব্য, দৃঢ় চেতনা বা দৃঢ় আশ্বাস, আমার মনে হচ্ছে যে এই দেশের তরুণ সমাজ এবং সাধারণ মানুষ তার উপরে আস্থা রাখা শুরু করেছে। সমস্ত দল বাসদ মনোনীত এখানে সংসদ সদস্য প্রার্থী ডক্টর মনীষা চক্রবর্তী, আপনার কাছে আসলে মনীষা চক্রবর্তী, আপনি তো দীর্ঘদিন ভোকাল এই বরিশালের বিভিন্ন সমস্যা নিয়ে, আজকে সাধারণ মানুষ আপনাদের সামনে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, কি বলবেন আসলে? দেখুন, ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আমি প্রথমেই বলতে চাই যে আমাদের এই দেশের জনগণ যা চেয়েছে এবং যারা শাসন ক্ষমতায় ছিলেন, জনগণের চাওয়া আর তাদের চাওয়া যদি মিলে যেত তাহলে বাংলাদেশে 90-এর গণঅভ্যুত্থান হতো না, তাহলে বাংলাদেশে 24 সালের যে গণঅভ্যুত্থান আমরা দেখলাম, আমরা এই সহস্র ছাত্র জনতার রক্ত দেখলাম, যদি আমাদের দেশ যারা পরিচালনা করতেন তারা জনগণের চাওয়াকে ধারণ করতেন তাহলে আজকে এইরকম কয়েকটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান আমাদের দেশে হতো না। এখন এই গণঅভ্যুত্থানের পরে এসে আমরা যদি সত্যি সত্যি একটা পরিবর্তন চাই তাহলে আমাদের পরিবর্তনের রাজনীতিকেই বেছে নিতে হবে, জনমানুষের কথা যারা বলে সেই রাজনীতিকে বেছে নিতে হবে, সত্যিকারের যারা দেশকে পাল্টাতে চায় তাদেরকে বেছে নিতে হবে। আর তা না হলে যদি আমরা সেই পুরানো পথে চলি, জনগণ তো আমরা দেখি যারা সবাই প্রায় একই সুরে কথা বলে, তো শুধু নির্বাচনের সময় শুধু কথার সুর দিয়ে যদি আপনি বেছে নিতে চান তাহলে আসলে এটা খুব মুশকিল। আপনার দেখতে হবে ক্ষমতার বাইরে যখন তারা ছিলেন তখন তারা জনগণের জন্য কোন কোন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন, কোন কোন ইস্যুগুলি তারা রেইজ করেছেন সেটা আপনার দেখতে হবে। একই সাথে দেখতে হবে যে ক্ষমতায় থাকা সময়ে যে কথাগুলি আজকে অনেকেই বলছেন সেই কথাগুলি নিয়ে তারা কতটুকু কাজ করেছেন। আমি একটু বলতে চাই, আমাদের যে প্রশ্ন এসেছে কর্মসংস্থানের বিষয়ে, আচ্ছা সময় শেষ আপনার এই পর্বের, আমরা একটু আপনার কাছে আবার পরবর্তীতে আসবে। আমাদের এই পাশে রয়েছেন ইসলামী আন্দোলন মনোনীত সংসদ সদস্য প্রার্থী, আপনার কাছে আসলে প্রশ্ন, আপনি শুনলে সাধারণ মানুষ কি প্রত্যাশা করছে, তো আসলে সাধারণ মানুষ কেন আপনাদের উপর ভরসা রাখবে, একটু সংক্ষেপে বলতে হবে। আপনাকে ধন্যবাদ, সেই সাথে দর্শক যারা দেখছেন কাছে এবং দূরে সকলকে ধন্যবাদ আমার দল ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে। জনগণের যেটা প্রত্যাশা সেটা জনগণ বলবেই। তো আমরা মনে করি এই অঞ্চলের যে মূল সমস্যা বেকারত্ব এবং যুবকদের কর্মসংস্থানের অভাব, এক্ষেত্রে আমার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের একটা কমিটমেন্ট রয়েছে। আমরা চাচ্ছি বরিশাল অঞ্চলে এখানে কৃষি নির্ভর শিল্প বিকাশের, এবং এখানে যদি শিল্পের বিকাশ ঘটে তাহলে যুবকদের জন্য দুইটা কাজই হবে, সামাজিক যে অপরাধ প্রবণতা আছে এটাও দূর হয়ে যাবে এবং যুবকরা একটা কাজ পাবে, তাদের কর্মসংস্থানের ব্যাপার হবে। শিল্পায়নের গুরুত্ব দিচ্ছেন এবং যেটি আসলে একটু দেশে এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা একটু বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এই আসনের প্রার্থীর কাছে যেতে চাই। আপনার কাছে প্রশ্ন আসবে, সাধারণ মানুষের প্রশ্ন শুনছেন, একই সঙ্গে আমার প্রশ্ন, এই আপনি যেহেতু এই এলাকার কৃতি সন্তান, এখানে দীর্ঘদিন ক্ষমতার পালাবদল হয়েছে, অনেকে আসছেন অনেকে গেছেন, অনেক ক্ষেত্রে উন্নয়ন বঞ্চিত, কি মনে হয় আপনার কেন উন্নয়নগুলো হয়নি, আপনারা ক্ষমতা আসলে কি করতে চান, খুব সংক্ষেপে? ধন্যবাদ। আশিয়ান সিটি আপনার ব্যালটে এই অনুষ্ঠানে দর্শক শ্রোতা এবং দেশবাসীকে আমি শুভেচ্ছা জানাই, আর আমার সহ আলোচক যারা আছে তাদেরকেও শুভেচ্ছা। তিনটা প্রশ্ন করা হয়েছে দর্শকদের থেকে। একটা হলো সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট, এগুলো কিভাবে বন্ধ হবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যুবকদের জন্য কি করা হবে, তরুণ ভোটারদের জন্য। 3 নম্বর হচ্ছে নারীদের জন্য কি করা হবে। আর আপনি বলছেন আমাদের ভাবনা, প্রশ্ন হয়ে গেল 4টা আর কি। তো আসলে 4টে প্রশ্ন তো সংক্ষেপে জবাব দেওয়া যায় না, আবার প্রশ্নের জবাব না দিলে তো বলা যায় জবাব তো পাই নেই। তো আসলে আমরা আমাদের অঙ্গীকারই তো এগুলো, আর অতীতে যারা অঙ্গীকার নিয়ে এসেছিলেন তারাও এই অঙ্গীকার দিয়ে আসছেন,
কিন্তু সেই অঙ্গীকারের বাস্তবায়ন হলে আজকে অন্যরকম বাংলাদেশের চিত্র আমরা দেখতে পারতাম। তো আসলে বাংলাদেশে 15 বছর গেছে ফ্যাসিজম, তার আগে যারা বিভিন্ন সময় সরকারে ছিলেন তারাও এই সমস্ত সমস্যার সমাধান করতে পারেন নাই, এবং দল ক্ষমতায় থাকলেই দেখা যায় যে সন্ত্রাস, চাঁদাবাজ, লুটেরা এবং দুর্নীতির এই সমস্তগুলো থাকে। আমরা সূচনাতেই আমরা বলতে চাই যে এইগুলোর ব্যাপারে জামাত ইসলামের পক্ষ থেকে পরিষ্কারভাবে ঘোষণা দেওয়া হয়েছে দুর্নীতি না, এবং আমরা নিজেরা দুর্নীতি করব না, দুর্নীতি করতে দেব না। এবং সেই ক্ষেত্রে আমরা নৈতিকভাবে তৈরি করার চেষ্টা করব এবং জবাবদিহিতায় আনব দুর্নীতি দমন কমিশন, এবং সেই সাথে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য আমরা বলবো, এবং দুর্নীতি বিরোধী পদক্ষেপ নেওয়া হবে। আমার মনে হয় দুর্নীতি করার কোনো দরকার হবে না। দ্বিতীয় হচ্ছে যে ভোটারদের জন্য আজকে 4 কোটি ভোটার তরুণ, আপনি 2 কোটি বলেছেন, আরও তরুণ ভোটাররা যারা 15 বছর ভোট দিতে পারে নাই। আমাদের মূল কথা হচ্ছে বাংলাদেশে অনেক সম্পদ আছে। এটা হচ্ছে বাংলাদেশে আছে খনিজ সম্পদ, বাংলাদেশে আছে মৎস্য সম্পদ, বাংলাদেশে আছে বনজ সম্পদ। আমাদের ভাবনা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে মানব সম্পদ। আজকে এই তরুণরা আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পদ। তাদেরকে দেশের জন্য এবং আন্তর্জাতিকভাবে তারা যেন বাংলাদেশের মান সম্মান সংরক্ষণ করতে পারে সেই ভাবে তাদেরকে প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। তাদের একটু আপনাকে থামাইতে হবে, আমাদের একটু বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। প্রিয় দর্শক, আপনারা শুনছেন আশিয়ান সিটি নিবেদিত আপনার ব্যালট অনুষ্ঠান। আমরা রয়েছি আজকে বরিশালে, আমাদের সঙ্গে রয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা, একই সাথে রয়েছেন এখানকার সম্মানিত ভোটাররা, এবং তার সাথে আমাদের সাথে দুজন সম্মানিত সুধী সমাজের প্রতিনিধি রয়েছেন। আমাদের সাথে রয়েছেন বরিশাল বিভাগ উন্নয়ন স্বার্থ সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার মিজানুর রহমান, একই সাথে রয়েছেন একজন বিশিষ্ট সাংবাদিক, বরিশালের প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী আল মামুন। আমরা একটি বিজ্ঞাপন বিরতিতে যাব, তার বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে এসে আমরা বিশিষ্ট দুজন অতিথির বক্তব্য শুনব। আবারও আপনাদেরকে স্বাগত আশিয়ান সিটি নিবেদিত আপনার ব্যালট অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির আগে আমরা শুনছিলাম সাধারণ মানুষের প্রশ্ন, একই সঙ্গে এখানে যারা প্রার্থী রয়েছেন তাদের কিন্তু ভাবনার কথা আমরা জানছিলাম, এবং তারা বলছিলেন অতীতে কি কারণে উন্নয়ন হয়নি, ভবিষ্যতে তারা কি করতে চান। তো আমরা আসলে এ পর্বে কথা বলতে চাই। আমাদের সামনে আমরা আগেই জানিয়েছিলাম যে আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন সুধী সমাজের প্রতিনিধি, তাদের সাথে আমরা শুরুতেই যেতে চাই বরিশাল বিভাগ উন্নয়ন স্বার্থ সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার মিজানুর রহমান। ডাক্তার মিজানুর রহমান, দেশ টিভিতে আপনাকে স্বাগতম। আপনি আসলে বসে বলতে পারেন, সমস্যা নেই। আমরা আসলে জানতে চাই যে গতকাল আপনার সাথে আমার কথা হয়েছিল, আপনি বলছিলেন যে বরিশালের বিভিন্ন সমস্যার কথা, বিশেষ করে সবচেয়ে যে বিষয়টি আমার নজরে এসেছে সেটি হচ্ছে আপনি বলছিলেন অতীতে যারা ক্ষমতা ছিলেন তারা আসলে জাতীয় স্বার্থ বা সাধারণ মানুষের স্বার্থের চেয়ে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়েই আসলে তারা নিজেদের পকেট ভারী করার জন্য কাজ করেছেন, যার কারণে আমরা এতদিনে এত উন্নয়ন বঞ্চিত হয়েছি। তো আজকে আসলে আপনার ভাবনা জানতে চাই, বা এখানে প্রার্থীরা আছেন তাদের কাছে যদি কোনো কিছু আপনার জানার থাকে বলতে পারেন। ধন্যবাদ দেশ টিভিকে। আমি আজকের এই অনুষ্ঠানে আগামী সংসদ নির্বাচনে বরিশাল থেকে যারা পদপ্রার্থী আছেন তাদের কাছে জানতে চাই যে বরিশালের যে উন্নয়নের জন্য তারা কি কি করবেন। এখানে আমি প্রথমেই বলতে চাচ্ছি যে বরিশাল নগরীর যে 40% যে বর্ধিত অঞ্চল আছে সেই বর্ধিত অঞ্চলের জনগণ এখনো নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। এই ব্যাপারে তাদের পরিকল্পনা কি? বরিশাল নগরীর যে ঐতিহ্যবাহী খালগুলো বিলীন হয়ে গেছে, ইতিমধ্যেই দখল হয়ে গেছে, সেগুলো দখলমুক্ত এবং সংস্কার পুনঃখনন করার মাধ্যমে এই খাল গুলো সংস্কার করার মধ্যে দিয়ে এই বরিশাল শহরের যে জলাবদ্ধতা সেটা কিভাবে দূর করবেন সে ব্যাপারে তাদের পরিকল্পনা। ধন্যবাদ। আমরা সুযোগ পেলে আবার আপনার কাছে শুনবো, একটু আমরা থামাতে চাই। আমরা যেতে চাই পাশে আমাদের এখানকার একজন বিশিষ্ট সাংবাদিক কাজী আল মামুন। কাজী আল মামুন, আপনি তো দীর্ঘদিন আসলে বরিশাল নিয়ে কাজ করছেন, বরিশালের মানুষের সমস্যার সম্ভাবনার কথা তুলে ধরছেন। তো আপনার কাছে জানতে চাই আসলে এখন পর্যন্ত কোন সমস্যাগুলো আসলে মনে হচ্ছে যে সমাধান করা যেত, একটু সদিচ্ছা থাকলে কিন্তু সেগুলোও করা হয়নি, আর যদি প্রার্থীদের কাছে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে। ধন্যবাদ আপনাকে। আসলে বরিশাল না, সারা বাংলাদেশের মানুষের একটি নির্বাচন আকাঙ্ক্ষা ছিল, একটা প্রাপ্য ছিল, এবং সেই নির্বাচন ঘিরে অনেক জল্পনা কল্পনা বরিশাল সহ সারা বাংলাদেশের মানুষের মধ্যে বিরাজ করছে। কিন্তু বিগত সরকারের আমলে নির্বাচন অনেক নতুন প্রজন্মের ভোটাররা ভোট দিতে পারেননি, এবং এই সামনে যে নির্বাচন এসেছে সেক্ষেত্রে
যারা নির্বাচনে প্রার্থীতা বা যে দল নির্বাচনে অংশগ্রহণ করছে তারা কতটুকু আশ্বস্ত করতে পেরেছে, বা এই তরুণ ভোটারদেরকে বা যারা ভোট কেন্দ্রে বিগত দিনে যায়নি তাদেরকে কতটা উৎসাহিত করতে পেরেছে বা সামনে কতটুকু পারবে, এটা আমার একটা প্রশ্ন। আর বিশেষ করে বরিশাল হলো নদীমাতৃক একটি এলাকা, নদীর সাথে এদের যুদ্ধ করে জীবন জীবিকা নির্বাহ করতে হয়। সেক্ষেত্রে এই দারিদ্র্য বিমোচনে বাংলাদেশে বরিশাল সর্বনিম্ন, সেই দারিদ্র্য থেকে একটু ভালো থাকার জায়গায় যে দল বা যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা কি ভূমিকা রাখবেন। আর সবসময়ই কিন্তু একটি কথা প্রচলিত আছে যে নির্বাচনের সময় সবাই মানে ঝুড়ি ভরে দিয়ে যান, কিন্তু নির্বাচন ফুরিয়ে গেলে তারপরে খোঁজও রাখেন না। সেক্ষেত্রে এই বর্তমান প্রেক্ষাপট 2026 সালের নির্বাচন আর বিগত দিনের নির্বাচন, মানুষ কিন্তু এখন অনেক সচেতন, মানুষ কিন্তু অনেক কিছু বুঝে ফেলে। ধোঁকাবাজি দেওয়া বা প্রতারণা করে কিছু সময় টেকা যায়, কিন্তু পরবর্তীতে টেকা যায় না। সেক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ। নতুন রাজনীতির যারা আসবে আমরা স্পষ্ট এখানে যারা প্রার্থী আছে তাদের কাছ থেকে শুনতে যাচ্ছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। একটু আসলে আপনারা শুনছিলেন যে দুজন বিশিষ্ট ব্যক্তি আপনাদের বরিশালের সন্তান, তারা দীর্ঘদিন বরিশাল নিয়ে কাজ করেন। তারা বেশ কিছু প্রশ্ন আসলে আপনাদের কাছে ছুড়ে দিয়েছেন এবং সেই প্রশ্নগুলো নিয়ে আসলে জানতে চাই। শুরুতে যেতে চাই আবু নাসের আপনার কাছে। তিনি আসলে খাল দখল, নদীর নাব্যতার সংকট, বিভিন্ন সমস্যার কথা বলছেন, তরুণদের নিয়ে কথা বলছেন। আসলে কি বলবেন তাদের প্রশ্নের উত্তরে? বক্তব্যটা একই ধরনের আমার কাছে মনে হয়েছে, যে আমাদের মূল সমস্যাটা হচ্ছে সঠিক পরিকল্পনা এবং মূল সমস্যা হচ্ছে দীর্ঘদিনের দুর্নীতি, সন্ত্রাস এবং সুষ্ঠু ব্যবস্থাপনা। এটা নদী অঞ্চল আমাদের দেশ, এটা সকলেই জানে। আমাদের যে এই যে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে প্রচুর এলাকা আমাদের, সেক্ষেত্রে মাঝে মাঝে কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়, সামান্য কিছু ব্যবস্থা। দেখেন, একজন পানি সম্পদ মন্ত্রী, তিনি 2 টার্ম পানি সম্পদ মন্ত্রী ছিলেন। এই পানি সম্পদ মন্ত্রীর দায়িত্ব হচ্ছে এই নদীর ভাঙন থেকে এলাকা রক্ষা করা। অথচ আমাদের এইবারও গিয়ে আমি দেখেছি যে প্রচুর একটি গ্রাম প্রায় বিলীন হয়ে গেছে শায়েস্তাবাদে, আপনার চন্দ্রমোহনের একটি এলাকা প্রায় বিলীন হয়ে যাচ্ছে। তাহলে এই জানে, কিন্তু আপনারা আসলে কি করবেন? আমাদেরকে ওই যে আগের মতো করেই বলতে হবে যে গত বাংলাদেশে যে কিছুই হয়নি এই কথা কিন্তু বলার সুযোগ নেই। কেউ কেউ বলতে চাচ্ছেন যে অতীতে অনেক কিছু বলেছে, করেনি। অনেক কিছুই হয়েছে এই দেশে। এই দেশের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কম বেশি যারা ক্ষমতায় ছিলেন কম বেশি সকলেই করেছেন। সবচেয়ে বড় সমস্যা হয়েছে অনির্বাচিত সরকার, জনগণের ভোটারবিহীন সরকার এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে। এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে মূল আকাঙ্ক্ষা, সেটি হচ্ছে নতুন একটি বাংলাদেশ, যেই বাংলাদেশের সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি এগুলো বন্ধ করতে হবে। বন্ধ করে সুষ্ঠু যে নীতিমালা, সেই নীতিমালার আলোকে একটি বাংলাদেশ গঠিত হবে। দলগুলোকে নিতে হবে, কিন্তু আমরা কিন্তু এই আমাদের মানে 5 আগস্টের পরের যে রেকর্ড, এটা কিন্তু আমাদের খুব একটা ভালো সেরকম মনে হয় না। নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো তাদের নতুন ইশতেহার নিয়ে তারা কিভাবে আগামী রাষ্ট্র গঠন করবে সেই ইশতেহার নিয়ে কিন্তু জাতির কাছে উপস্থাপন করে, এবং জনগণ কিন্তু সেই ইশতেহার এবং তাদের কর্মকাণ্ড, তাদের উপর আস্থা বিশ্বাস সবগুলো বিবেচনা করেই কিন্তু তারা এই ব্যবস্থাগুলো ভোট দেওয়ার ব্যবস্থা করে। ধন্যবাদ আবু নাসের, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু মনীষা চক্রবর্তীর কাছে যেতে চাই। আবু নাসের যেমনটা বলছিলেন, তারা বলছেন দুর্নীতিবাজ মুক্ত, দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ দেখতে চান, এবং আপনার এখানে বিশিষ্ট 2জন ব্যক্তিও বিভিন্ন প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তো আবু নাসেরের বক্তব্য এবং বিশিষ্ট 2জনের বক্তব্যে আপনি কি বলবেন? দেখুন, বরিশাল সবসময় খুবই সম্ভাবনাময় একটি জায়গা এবং খুবই ঐতিহ্যবাহী একটি নগরী। আপনারা জানেন যে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে কিন্তু বরিশাল খুবই প্রমিনেন্ট একটা জায়গা ছিল, কিন্তু খুবই দুঃখজনক ভাবে যে বরিশাল আজকে দারিদ্রতার দিক থেকে কিন্তু বাংলাদেশে প্রথম বিভাগের মধ্যে চলে এসেছে। আমি একটু প্রশ্নগুলি ধরে উত্তর দিতে চাই। এরকম শহর কিন্তু খুব কম আছে যেখানে শহরের মধ্যে 22টা খাল, যে খালগুলি আজকে মৃত প্রায়, কোনো খালকে ড্রেন বানানো হয়েছে। আমরা দেখি ভারতের কেরালায় শুধুমাত্র খালগুলিকে ব্যবহার করে এমন পর্যটন শিল্প গড়ে তোলা হয়েছে যে সারা পৃথিবীর টুরিস্টরা সেখানে যাচ্ছে। আমরা কিন্তু বরিশালকেও এরকম একটি পর্যটন নগরীতে পরিণত করতে পারি। একই সাথে আমরা বলতে চাই যে আজকে নদী ভাঙন নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু বরিশালের যে নদী ভাঙন, এটি নিয়ে কোনো গবেষণার ভিত্তিতে, সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে নদী গবেষণা ইনস্টিটিউটকে যুক্ত করে এখানে কিন্তু আমরা কোনো পরিকল্পনা মাফিক বৈজ্ঞানিক ভাবে কোনো কাজ হতে দেখিনি। কিন্তু শুধু ব্লক ফেলা বা কিছু বালুর বস্তা ফেলেই এই নদী ভাঙন যে প্রতিরোধ করা যাবে না, এটা কিন্তু এভিডেন্ট। হ্যাঁ,
এবং আমরা পরিষ্কারভাবেই বলতে চাই, আমরা তো আমাদের ইশতেহারেও বিষয়গুলি নিয়ে আসবো। একই সাথে কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা কিন্তু শুধু মুখে বলছি না, আমরা আন্দোলন করেছি ভোলার গ্যাস নিয়ে, এবং ভোলার গ্যাস ইন্ট্রাকো নামে একটি কোম্পানি বরিশালে না দিয়ে তারা কিন্তু নিয়ে যেতে চেয়েছিল ঢাকাতে। এটি আগে সরকারের মদতপুষ্ট একটি প্রক্রিয়া ছিল, সেটি কিন্তু বন্ধ করা হয়েছে। এবং আমরা কিন্তু ভোলার গ্যাস দিয়ে দক্ষিণাঞ্চলের উন্নয়ন করার জন্য দীর্ঘদিন মাঠের আন্দোলন করেছি, পুলিশের মুখোমুখি দাঁড়িয়েছি। আন্দোলন বাস্তবে রূপ না নিয়ে হয়ে সেই কথাটি বলেছি, এবং আগামীতেও ক্ষমতায় গেলে তো আমরা সেটা অবশ্যই করব, ক্ষমতায় না গেলেও মাঠে থেকে আমরা জনগণের এই দাবি আদায় করে ছাড়বো। বন্ধু, অসংখ্য ধন্যবাদ। এদিকে অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুনছিলাম ডক্টর মনীষা চক্রবর্তী। আমরা একটু বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী যিনি রয়েছেন তার কাছে জানতে চাই। আপনি শুনছিলেন দুজন বিশিষ্ট ব্যক্তি আপনাদের বিভিন্ন প্রশ্ন ছুড়ে দিয়েছেন, একই সঙ্গে দুজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীও কিন্তু তারা আপনার বিভিন্ন বক্তব্য শুনলেন। আপনার বক্তব্য জানতে চাই। জি ধন্যবাদ। উন্নয়নের ক্ষেত্রে সবাই তাদের ভাবনা বলে, রাজনীতিতে ক্ষমতায় থাকুক আর নাই থাকুক। তো বাংলাদেশে জামাত ইসলামী একটি সরকারের সাথে দুইজন মন্ত্রিত্ব 3টা মন্ত্রণালয় পরিচালনা করেছে। তারা সততা দক্ষতার পরিচয় দিয়েছে। আমরা সেই অভিজ্ঞতাকে সামনে কাজে লাগিয়ে আগামীতে যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে এবং আল্লাহ যদি এখানে আমাকে এমপি হিসেবে কবুল করেন, ইনশাআল্লাহ আমরা এখানে উন্নয়নের জন্য বাস্তব পদক্ষেপ গ্রহণ করব। বরিশালের ক্ষেত্রে আমি কয়েকটা কথা বলতে চাই। যে কথাগুলো বলছে পর্যটন নগরী এবং অন্যান্য যে সমস্ত নদী খাল ইত্যাদির কথা, অবশ্যই এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু তার চাইতে গুরুত্বপূর্ণ শিক্ষা এবং স্বাস্থ্য। আমাদের ছাত্রদের, আমি স্কুল কলেজগুলোতে আমি ঘুরেছি, দেখা যায় সেখানে টিচার নাই, সেখানে ল্যাবরেটরি নাই, সেখানে অবকাঠামো নাই। এই সমস্তগুলো আমাদের সবচাইতে, আমি আগেই বলেছি, সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে মানব সম্পদ। আমাদের এই শিশু এবং ভবিষ্যৎ প্রজন্ম তরুণদেরকে গড়ে তোলার জন্য সবচাইতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে, এই মেধাকে কাজে লাগানো হবে ইনশাল্লাহ। 2 নম্বর হচ্ছে স্বাস্থ্য সেবা। হাসপাতালে আমরা যাই, দেখবো যে কি অবস্থা সেখানে। এই হাসপাতালকে আধুনিকায়ন করতে হবে এবং এখানে গরিব এবং দুস্থ রোগীদের সেবার কার্যকর ব্যবস্থা যেন নেওয়া হয়, সেই ব্যাপারে আমরা কার্যকর পদক্ষেপ নেব। স্বল্প মূল্যে সরকারি সাহায্যে এখানে সকল মানুষের সমান চিকিৎসার ব্যবস্থা করা হবে। 3 নম্বর হচ্ছে আমাদের যে সমস্ত বিশেষভাবে প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠী বসবাস করে, যাদেরকে আমরা বস্তি বলি, আমি বস্তি বলতে চাই না, তারাও মানুষ, সেখানে বসবাস করে। সেখানে কি অবস্থা আমার ভাই বোনেরা সেখানে গেলে দেখবেন। না না, আমি একটু কথাটা শেষ করি। আমার আমি দিচ্ছি, কিন্তু আপনি বলছেন বারবার যে করতে হবে, আসলে কে করবে? আমরা করব, আমরা করব ইনশাআল্লাহ, আমরা করব ইনশাআল্লাহ। আমি তো বলেছি আমরা যদি আসে সেগুলো আমরা করব। আমি গিয়েছি বিভিন্ন জায়গায়, সেখানে দেখা যায় ড্রেনেজের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, এবং বর্ষার সিজনে পা ডুবে আসে। একজন আমাকে শ্রমিক দেখাল, আমার কথাটা শেষ করি। তা আমি সেখানে বলেছি যে পৃথিবীর বিভিন্ন নদী খালগুলো দূষণ মুক্ত রাখার জন্য সেখানে বছরে 2 বার সেখানের মেয়র এবং পানির সংক্রান্ত যে সমস্ত দায়িত্বশীল মন্ত্রণালয় বা কর্মকর্তা, তাদেরকে 2 বার গোসল করতে হয়। আমি বলেছি বরিশালের মেয়র যিনি থাকবেন, তিনি ওখানে হেঁটে যাবেন এবং সেখানে হেঁটে গিয়ে তারপরে তাকে প্রমাণ দিতে হবে যে ওই মানে পঙ্কিল রাস্তা এবং পানিতে ডুবন্ত এবং দুর্গন্ধযুক্ত জায়গায় মানুষ কিভাবে বসবাস করে, এগুলোকে আমরা সংশোধন করব ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা আবার সাথে দুর্নীতি রোধ করার জন্য যা কিছু করা দরকার তা করব ইনশাআল্লাহ। রয়েছেন তার কাছে একটু জানতে চাই, আসলে আপনি সবার বরিশালের কানেক্টিভিটির জন্য আমরা কীর্তনখোলায় আরেকটি ব্রিজের জন্য আমরা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি প্রার্থী রয়েছেন আপনার কাছে জানতে চাই, আসলে ইসলামী আন্দোলনের যিনি আমির, তার কিন্তু জন্মভিটা এই বরিশালে। তো আসলে আপনারা ক্ষমতায় গেলে এই যে বিভিন্ন খাল দখল, নদীর দূষণ, বিভিন্ন সংকটের কথা মানুষ বলছেন, তরুণদের নিয়ে আসলে কি ভাবছেন? ইসলামী আন্দোলন ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে কি করবেন আপনারা? ধন্যবাদ আপনাকে। মূলত আমাদের মূল্যায়নটা হলো দেশের উন্নতি অগ্রগতির প্রধান অন্তরায় হইল দুর্নীতি। তো একটা কথা বিগত দিনেও আমরা শুনেছি যে 100 টাকা বরাদ্দ হলে তার 10 টাকা মাত্র ফিল্টে আসে, আর 90 টাকাই পাইপ লাইনে চলে যায়। তাই দুর্নীতি যদি বন্ধ করা যায় তাহলে বাংলাদেশটাকে সুন্দরভাবে করা যায়। এক্ষেত্রে এই দুর্নীতিকে একটা জিরো টলারেন্স, কোনো দুর্নীতি হবে না, সেক্ষেত্রে আমাদের ভূমিকা থাকবে এবং এটা কারো একার পক্ষে সম্ভব না। এই জন্য একটা সামাজিক প্রতিরোধক সামাজিক আন্দোলন দরকার। আমাদের চিন্তা হলো এই এলাকার মানুষকে নিয়েই আমরা দুর্নীতির বিরুদ্ধে একটা সামাজিক প্রতিরোধক আন্দোলন গড়ে তুলবো।
সিটিজেনদের নিয়ে, সকলকে নিয়ে, যাতে করে সরকারের যে বরাদ্দ, অনেক বরাদ্দ হয়, অনেক পরিকল্পনা হয়, কিন্তু সেটা যথাযথভাবে আসে না এবং সঠিক জায়গায় সেটা প্রয়োগ হয় না। এই যে কথাটা আসছে 22টি খাল, সেটা বন্ধ হয়ে গেছে, এটা কারা করছে? এই এলাকার যারা দায়িত্ব ছিল তারাই করছে। সুতরাং এভাবে যাতে না হয়, এই খালগুলো যাতে সচল হয়, এর ড্রেনেজ পদ্ধতি যাতে ঠিক থাকে, এবং এই পানি যে বর্ষাকালে যে আপনার জলাবদ্ধতা, এর মূল কারণ হলে খালগুলো ভরাট করা। সুতরাং এই খালগুলো যাতে ভরাট না হয়, সচল থাকে, সেই ব্যবস্থা করতে হবে। এবং সরকারের প্রত্যেকটা সেক্টর দুর্নীতি বন্ধ করতে হবে। স্বাস্থ্য খাতে যে অনিয়মের কথা বলছে, এশিয়ার ভিতর সবচেয়ে বড় হসপিটাল হইলো আমাদের শেরেবাংলা মেডিকেল হসপিটাল, কিন্তু দুর্নীতিতে এটা পরিপূর্ণ বোঝায়। ডাক্তাররা তাদের দায়িত্ব পালন না করে, তারা ক্লিনিকে 2টার পর কোনো ডাক্তার খুঁজে পাওয়া যায় না, তারা ক্লিনিকে কাজ করে। এই সমস্ত জায়গায় হাত দিতে হবে, যাতে করে এই সমস্ত গরিব দুঃখী মেহনতি মানুষ সত্যিকারের রাষ্ট্রের সেবাটা তারা পায়। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আশিয়ার সিটি নিবেদিত আপনার ব্যালট। আজকে আমরা রয়েছি বরিশাল এবং আমরা শুনছিলাম সাধারণ মানুষ, বিশিষ্টজন এবং এখানে যারা বিভিন্ন দল মনোনীত প্রার্থী রয়েছেন তাদের ভাবনার কথা। তবে একটি বিষয় আসলে সবাই একমত বা সবাই চান বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র হিসাবে গঠন করতে। আপনারা জানেন যেহেতু আমাদের উন্নয়নের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা এই দুর্নীতি, এবং বিগত আসলে স্বৈর শাসকের, আমরা বিশেষ করে গত 17 বছর আমরা দেখেছি দেশের সম্পদ হাজার হাজার দেশের কোটি টাকা দেশের বাইরে পাচার হয়ে গেছে, দেশের সম্পদ বিদেশে নিয়ে যাওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে উত্তরণ সে বেরিয়ে এসে বাংলাদেশকে আসলে একটি সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সবাই আসলে একমত। তো দেখা যাক আসলে ভোটাররা কাদেরকে আসলে ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করেন এবং তারা আসলে আগামীর দিনে কতটুকু এই দেশের জন্য, দেশের মানুষের জন্য বা বিশেষ করে নিজ মাতৃভূমি জন্মভিটার জন্য কাজ করেন। তো আমরা একটু বিজ্ঞাপন বিরতিতে যাব। তো তার আগে একটু একজন বিশিষ্টজন আমাদের সাথে উপস্থিত হয়েছেন, তাকে একটু পরিচয় করিয়ে দিতে চাই। তিনি হচ্ছেন মনিরুজ্জামান ফারুক, আহ্বায়ক এই বরিশাল মহানগর বিএনপি। অনুষ্ঠানের মাঝখানে আসলে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। মনিরুজ্জামান ফারুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন। তো আমরা একটু বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আবারও কথা বলবো। আবার আপনাদেরকে স্বাগত আশিয়ান সিটি আপনার ব্যালট প্রোগ্রামে। প্রিয় দর্শক, আমরা আছি আজকে বরিশাল এবং বরিশালের ভোটার সহ এখানে রয়েছেন বিভিন্ন দল মনোনীত প্রার্থীরা। তাদের ভাবনার কথা শুনছিলাম এবং আসলে তারা বলছিলেন যে আগামীর যে নির্বাচন, সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার ক্ষেত্রে প্রত্যেকটি রাজনৈতিক দল যে সহযোগিতার অঙ্গীকার পূর্বেই দিয়েছিলেন, আবারও কিন্তু তারা একই অঙ্গীকার ব্যক্ত করছেন এবং তারা বলছেন যে সাধারণ মানুষ এবার যাকে খুশি তাকে ভোট দিতে পারবেন, অর্থাৎ নিজের পছন্দের প্রার্থীকে স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারবেন। এই প্রত্যাশার কথাও কিন্তু প্রার্থীরা যেমন বলছিলেন, ভোটাররা প্রত্যাশা করছিলেন। তা আমরা আসলে আরো কয়েকজন ভোটারের সাথে কথা বলবো, তারা আসলে প্রশ্ন করতে চান। প্রার্থীরা যারা এখানে রয়েছেন তাদের কাছে আসলে তাদের প্রশ্ন রয়েছে, এই জন্য আমাদের হাতে সময় কম থাকা সত্ত্বেও আমরা আসলে একটু ভোটারদের সুযোগ দিতে চাই। আসলে আপনার প্রশ্ন করতে চেয়েছিলেন, খুব সংক্ষেপে বলবেন কি প্রশ্ন রয়েছে আপনার? আমার প্রশ্ন হচ্ছে 4 জন প্রার্থীর কাছে একই প্রশ্ন, সেটা হচ্ছে বরিশাল এই নির্বাচনী আসনের ওনারা নির্বাচিত হলে সাধারণ মানুষের জন্য, বিশেষ করে শ্রমজীবী মেহনতি মানুষের জন্য কি করবেন। আরেকটি প্রশ্ন হচ্ছে গণঅভ্যুত্থানের স্বপ্ন, গণতন্ত্র এবং সমাজের বৈষম্য দূর করা, এই গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বৈষম্য দূরের জন্য ওনাদের দলের ভাবনা এবং ওনারা নির্বাচন। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি কিছু বলতে চেয়েছেন, আসলে কি আপনার প্রশ্ন যদি সংক্ষেপে বলেন? আমার প্রশ্ন হলো যে বরিশালে যে বিশেষ করে শ্রমজীবী মানুষ যখন নিপীড়নের শিকার হইয়া থানায় যায়, মামলা করতে, মামলা পুলিশ নেয় না, পরবর্তীতে নির্যাতনের শিকার হয়ে যখন কোর্টে যায়, কোর্টের নির্বাহী আদেশে মামলা রেকর্ড করার সুযোগ থাকলে রেকর্ড করে, কিন্তু তদন্ত করতে গেলে একজন কৃষকের গরু বিক্রি করে, এই যে পুলিশের যে হরানির দুর্নীতিটা, চার্জশিট করতে গেলে টাকা দেওয়া লাগে, মন মতন টাকা না দিলে পুলিশ চার্জশিট দেয় না। এই তদন্ত, এই হয়রানি থেকে আপনারা মুক্তি চান। আচ্ছা, আমরা জানবো প্রার্থীদের কাছে। আমরা একজন নারী প্রতিনিধির সাথে কথা বলতে চাই। আসলে আপনাদের নারীর জন্য বরিশালে বড় কি সমস্যাগুলো দেখছেন বা কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, খুব সংক্ষেপে। আমরা অবশ্যই এখানে যেহেতু 4টি দলের প্রার্থী রয়েছে, আমার নারী হিসেবে বা একজন নারী ভোটার হিসেবে, এখানে ইসলামী 2টা দলের প্রার্থী রয়েছে, আমি তাদের কাছে খুব বিনয়ের সাথে জানতে চাচ্ছি আপনারা নারীদের উন্নয়নের জন্য কি করবেন। আমরা জানি এখন অনেক কথা বলবেন, কিন্তু আমরা কিন্তু ইসলামী কোনো দলের এখনো পর্যন্ত কোনো নারী প্রার্থী দেখি নাই। সেই ক্ষেত্রে আমরা অসংখ্য ধন্যবাদ। আপনি আসলে নারীদের নিয়ে কি করবেন এটা জানতে চান, এটা আমারও প্রশ্ন ছিল, আপনাকে ধন্যবাদ। এজন্য আমি শুরুতেই আসলে ইসলামী দলের যে 2 জন প্রার্থী রয়েছেন তাদের কাছে জানতে চাই। আসলে প্রথমেই আমরা যেতে চাই জামাত ইসলাম মনোনীত যিনি প্রার্থী রয়েছেন, আসলে নারীদের জন্য আপনাদের কি পরিকল্পনা রয়েছে? আসলে জামাত ইসলাম সম্পর্কে নারীদের এক ধরনের ভীতি রয়েছে, আশঙ্কার কথা আমরা বিভিন্ন জায়গায় শুনি যে আপনারা ক্ষমতায় আসলে তারা স্বাধীনতা পাবে না। তো একটু যদি সংক্ষেপে বলেন আপনাদের পরিকল্পনার কথা। আসলে নারীদের সম্পর্কে সবচাইতে বেশি আশ্বস্ত হওয়ার জায়গা হচ্ছে ইসলামী আদর্শে বিশ্বাসী যারা আছে তাদের কাছে, কারণ নারীদের মর্যাদা তারা সবচাইতে বেশি দিয়েছে। পৃথিবীতে কোনো আদর্শ, কোন ইসলাম এবং এখনকার মডার্নিজম যাদেরকে বলা হয়,
তারা নারীদের মর্যাদা দেয় নাই, দিতে পারে নাই। আচ্ছা একটু সংক্ষেপে যদি আপনি নারীদের নিয়ে পরিকল্পনার কথাটা বলেন আমাদের আপনাদের নারীদের একদম সংক্ষেপে 30 সেকেন্ডের পরিকল্পনা মধ্যে। হচ্ছে বাংলাদেশের জনগণের মধ্যে 18 কোটি নারী হলে জনগণ হলে তার মধ্যে 9 কোটি হচ্ছে নারী। নারীকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হয় না, হবে না। এবং সেই জন্য নারীদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশের যে সকল জায়গায় তাদেরকে তাদের সেবা গ্রহণ করা হবে এবং তারা যেন দায়িত্ব পালন করতে পারে। তারা যেটি চায় যেভাবে চলতেছে হয়তো আপনারা যেহেতু দেশের মূল্যবোধ সবকিছুকে সামনে নিয়ে, মানুষের চিন্তা এবং বিশ্বাসকে সামনে নিয়ে নারীরা সব ধরনের ক্ষেত্রে তারা কাজ করতে পারবে। অসংখ্য ধন্যবাদ। একটু আমরা ইসলামী আন্দোলন মনোনীত যিনি প্রার্থী রয়েছেন তার কাছে জানতে চাই, আসলে এই যে এখন নারীরা যেভাবে অবাধে চাকরি করতে পারছেন, তারা কাজ করতে পারছেন, আপনারা যদি ক্ষমতা যাওয়ার সুযোগ পান তাদের এই স্বাধীনতা থাকবে কিনা, নাকি আসলে কোথাও বাধা তৈরি হবে, যদি একটু সংক্ষেপে বলেন। ইসলাম যদি ক্ষমতায় আসে, আমরা যদি ক্ষমতায় আসি, নারীদের কর্মক্ষেত্রে তাদের শিক্ষা দীক্ষা ব্যবসা বাণিজ্য কোনো ক্ষেত্রে তো অন্তরায় সৃষ্টি হবে না, বরং এর চাইতেও আরো ভালো এবং উন্নত এবং তাদের জন্য জানতে চাই শুধু অর্থাৎ নারীদের জন্য যেটা তাদের চিন্তা চেতনা মন মানসিকতার সাথে যেটা অ্যাডজাস্টমেন্ট হয়, এই ধরনের পরিবেশ তাদের জন্য কর্মক্ষেত্রে সৃষ্টি করা হবে, শিক্ষার জন্য সৃষ্টি করা হবে এবং পথে ঘাটে রাস্তাঘাটে যাতে তারা নিরাপত্তার সাথে চলতে পারে। হ্যাঁ, বের হতে হবে, নাইলে বের হতে পারবে না। পোশাক যার যার ব্যক্তিগত বিষয়, সে তার পোশাক পরবে তার ইচ্ছা মতন, কিন্তু তাদের চলাফেরার ক্ষেত্রে আমরা তাদের নিরাপত্তা এবং সম্মানের বিষয়টা আমরা সেটা রাষ্ট্রের পক্ষ থেকে শরিয়া আইনের কথা বলছে, শরিয়া আইনে তো বোরকা পরা বা পর্দা করা বাধ্যতামূলক। শরিয়া আইনে যেটা বলা হয়েছে সেটা হলো তাদের শালীন পোশাকের কথা বলা হয়েছে, সেটা পরে তারা যেভাবে চলার দরকার সেভাবে তারা চলতে পারবে। ইসলাম সেটা বাধা দেয় না। আপনাদের মুফতি সাহেব দলীয় নায়েব আমির যেমনটা বলছিলেন যে আসলে আপনারা মানুষকে অনুরোধ করবেন, বুঝাবেন, কিন্তু জোরাজুরি বা কঠোরতা আরোপ করা হবে না, বিষয়টা এরকম। সেটা তো অবশ্যই, তারপরে কথা হলো একজন নারীর জন্য যেটা শালীন, ইসলাম সেই পোশাকটাকে অনুমোদন করে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা একটু ডক্টর মনীষা চক্রবর্তী আপনার কাছে যেতে চাই। নারীর অধিকার নিয়ে আসলে কথা আসছে, আমরা ছোট করে জানতে চাই। আমি যতটুকু জানতে পেরেছি বরিশাল একটি পাবলিক টয়লেট নিয়ে নারী বান্ধব, খুবই দুঃখজনক বিষয়, এবং এই নারীদের জন্য কি মানে নারীরা চলাফেরা করতে পারবে কিনা এটা নিয়ে একটা শঙ্কার কথা জানিয়েছে, আপনার মন্তব্যটা জানতে চাই। ধন্যবাদ। আমরা দেখেছি যে ঐক্যমত্য কমিশনে কিন্তু 5% নারী প্রার্থী দেওয়ার ঘোষণা করেছিল সব দল, কিন্তু অনেকগুলি দল কিন্তু সেই নারী প্রার্থী দেয়নি। তো এটি আসলে নারীদেরকে যদি আমরা সম্মানই করি তাহলে প্রার্থী কেন করলাম না, এটা তো একটা বড় প্রশ্ন। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা নারীদের এই যে পাবলিক টয়লেটের দাবি, এটি যতদূর মনে পড়ে আমরাই সম্ভবত প্রথম দাবিটি উত্থাপন করেছিলাম, এবং কর্মজীবী নারীদের জন্য আমরা নিরাপদ কর্মপরিবেশ, সমকাজে সমমজুরি। আপনারা জানেন বরিশালের শ্রমিকদের এমনিতেই হচ্ছে গিয়ে মজুরি খুবই কম, এবং যারা নারী শ্রমিক তাদের মজুরি ওইটার চেয়েও কম। তাদেরকে যেভাবে খুশি সেভাবে খাটানো হয়, ওভারটাইম করানো হয়, কিন্তু কোনো রকম শ্রম আইন তাদের ক্ষেত্রে মানা হচ্ছে না। এবং কর্মজীবী মেয়েদের থাকার জন্য কোনো হোস্টেল নাই, মায়েদের জন্য কোনো ডে কেয়ার সেন্টার নাই। এগুলি খুবই ছোট কাজ, এগুলি করতে খুব বেশি অর্থ ব্যয় হয় না। কিন্তু আমাদের যারাই শাসন করেছেন, আমাদের যেটা ধারণা সেটা হচ্ছে নারীদের প্রতি একটা নারী বান্ধব শহর গড়ে তোলা, একটা নারী বান্ধব নগরী গড়ে তোলা। এইটার জন্য যে বেসিক প্রিন্সিপালটা দরকার ছিল, একটা নারী বান্ধব দৃষ্টিভঙ্গি দরকার ছিল, সেটা আসলে আমাদের দেশে যারা শাসন করেছেন তাদের ছিল না। এবং ছিল না বলেই নারীদের প্রতি আমরা দেখি যে খুবই কম খরচ হলেও এই কাজগুলি হয়নি, এবং নারীদের সমান মজুরি দেওয়া হয়নি। আমরা আসতে পারি, আমরা যদি এখানে নির্বাচিত হতে পারি, আমরা অবশ্যই নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করব, এবং এই যে ইফটিজিং প্রতিরোধে আমরা র্যাপিড অ্যাকশন সেল করব প্রশাসনকে নিয়ে, আমরা হেল্পলাইন চালু করব, এবং আমরা নারীদেরকে কর্মসংস্থানের ক্ষেত্রেও তাদেরকে বিশেষভাবে কিভাবে প্রস্তুত করা যায়, এখানে নারীদের জন্য কি নারী বান্ধব কি কি কর্মসংস্থানের ক্ষেত্র এখানে তৈরি করা যায় সেগুলো নিয়ে আমরা কাজ করব। এবং একই সাথে আমরা নারীদের জন্য কর্মজীবী হোস্টেল, ডে কেয়ার সেন্টার, পাবলিক টয়লেট এগুলি তো নির্মাণ করবই, পাশাপাশি নারীদেরকে কিভাবে আরো শিক্ষা ক্ষেত্রে, ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে নিয়ে আসা যায় সেক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনছিলেন ডক্টর মনীষা চক্রবর্তী, তিনি আসলে বলছিলেন যে নারী বান্ধব একটি শহর গঠন করার জন্য যা যা প্রয়োজন তিনি অনেকগুলো উপাদানের কথা বলছেন যে সেগুলো তারা করবেন যদি তারা ক্ষমতায় আসেন। এমনকি ক্ষমতায় যদি নাও আসতে পারেন তাহলে আসলে মানুষের পাশে থেকে আন্দোলনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় থাকবেন তাদেরকে বাধ্য করবেন আসলে মানুষের দাবি মেনে নেওয়ার জন্য। আমরা একটু যেতে চাই বিএনপির যিনি প্রতিনিধি রয়েছেন আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, আপনার কাছে প্রথম প্রশ্নটি জানতে চাই। ওখানে একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে থানায় গিয়ে তাদের বিভিন্ন পদে পদে হয়রানি হতে হয়, নির্যাতনের শিকার হতে। এটা শুধু বরিশালের চিত্র না, সারা দেশের কিন্তু এই চিত্র। তা আপনারা আসলে অতীত ক্ষমতায় ছিলেন, ভবিষ্যতে হয়তো আপনারা ক্ষমতার প্রত্যাশী, তো যদি যান কি করবেন সেজন্য, আর নারীদের নিয়ে আপনাদের ভাবনাটা কি সংক্ষেপে আমাদের যদি একটু বলেন। এখন শ্রমজীবী মানুষরা সবসময় অধিকার বঞ্চিত, তাদেরকে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। বিশেষ করে আওয়ামী লীগ
ক্ষমতায় যাওয়ার জন্য শ্রমজীবীদেরকে ব্যবহার করেছে এবং ক্ষমতা থেকে কাউকে নামানোর জন্য শ্রমজীবী মানুষকে ব্যবহার করেছে। শ্রমজীবী মানুষের পূর্ণ অধিকার নিরাপত্তার সঙ্গে নিশ্চিত করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অঙ্গীকার করেছেন। দ্বিতীয়ত, নারী সমাজের যে বিষয়টা, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এবং নারী প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি কিন্তু প্রথম ইন্টারমিডিয়েট পর্যন্ত নারীদের সমস্ত ফ্রিতে লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। অতএব মুখে কথা নয়, কাজে ব্যবস্থা করেছেন আমাদের বিএনপি এবং জনাব তারেক রহমান সাহেব। আগামী দিনে নারীদের জন্য এবং বিশেষ করে স্বাস্থ্য সেবার জন্য তিনি যে রূপরেখা 31 দফার মধ্যে প্রকাশ করেছেন, সেই আলোকেই শুধু বরিশাল মেডিকেল নয়, সারা বাংলাদেশের নারীদের কাছে স্বাস্থ্য সেবা কার্ড প্রদান করা হবে। মানুষের স্বাস্থ্য সেবা কার্ডের মধ্য দিয়ে মানুষের স্বাস্থ্য নিশ্চিত করা হবে। আমরা একটু ভাইকে একটু সুযোগ দিতে চাই, যেহেতু তিনি পরে এসে যোগ দিয়েছেন আমাদের এখানে। আসলে বিএনপির হয়ে আজকে আবু নাসের রহমতুল্লাহ প্রতিনিধিত্ব করছেন, এখানে তিনি কথা বলছিলেন। তো আমরা শেষ করার আগে আপনি যেহেতু সম্মানিত অতিথি হয়ে আসছেন, আপনার কাছে জানতে চাই, আসলে বিএনপি নিয়ে অনেক রিউমার আছে, অনেক প্রোপাগান্ডা আছে, আবার অনেক ক্ষেত্রে অনেক সত্য ঘটনাও আছে যে মাঠ ঘাট দখল থেকে শুরু করে 5 আগস্টের পরে অনেক ধরনের আসলে কি বলে খারাপ কাজের সাথে তারা জড়িয়ে গেছেন। আপনার এই বরিশালের অবস্থাটা কি যদি একটু বলেন, বা আপনাদের পরবর্তী ভাবনাটা কি ছোট করে বলবেন। আশিয়ান সিটিকে ধন্যবাদ। আপনি যে প্রশ্ন করেছেন যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহত্তম দল, এই দল ক্ষমতায় ছিল কয়েকবারই। আপনি যে কথাটি বলেছেন যে প্রশ্নটা ছিল কি, মানে বিভিন্ন দখল চাঁদাবাজের সাথে বিএনপির নাম জড়িয়ে আসছে, বরিশালের অবস্থা এখন ঘটনা হলো যে সব মাছই গু খায়, নাম পরে মূল যে চাকরি করে। অন্যায় কম বেশি সবাই করে, নাম পরে কি বিএনপি, বিএনপি কে নিয়েই সবাই ভাবনা, অন্যান্য রাজনীতি ভাবনা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমাদের রহমতুল্লাহ সাহেব যেটা বলেছেন, বাংলাদেশ জাতীয় দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, আমি একমত। কাজেই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্যায়কে প্রশ্রয় দেয় না এবং অন্যায় যদি করে তার বিচারও করে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি দেখেছেন যে আশিয়ান সিটি আপনার ব্যালট অনুষ্ঠানে, এবং এখানে যারা প্রতিনিধি হয়ে আসছেন বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা রয়েছেন ইসলামী আন্দোলন সহ বাংলাদেশ জামাত ইসলামী, বিএনপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাসদের প্রার্থীরা রয়েছেন। তারা কিন্তু তাদের বিভিন্ন প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেছেন এবং তারা বলছেন যে অতীতের মতো এগুলো শুধু এবার আর প্রতিশ্রুতি নয়, তারা আসলেই বাস্তবায়ন করবেন। যেহেতু আপনারা জানেন 24 পরবর্তী নতুন বাংলাদেশে আমরা স্বপ্ন দেখছি, সেই নতুন বাংলাদেশ আসলে এখন আর মুখের ফুলঝুরি দিয়ে, মুখের কথা দিয়ে মানুষকে ভেজানো যাবে না, মানুষকে মন পাওয়া যাবে না। এবং সাধারণ ভোটারও আমরা দেখলাম অনেক সচেতন, তারা কিন্তু সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়েছেন আজকের এই প্রার্থীদের দিকে। তো আজকে সুন্দর একটি চমৎকার আলোচনা আমরা উপভোগ করেছি। আমরা ঠিক আগামীকাল থাকবো সিলেটের মৌলভীবাজারে এবং সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী সেজান। এরপরে বরিশালের বিভিন্ন যে জেলাগুলো রয়েছে সেখান থেকেও আপনার ব্যালট অনুষ্ঠান নিয়ে আপনার দুয়ারে আমরা পৌঁছে যাবো। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।